আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিথ্যাচার, সত্য গোপন করা, এগুলো বাংলাদেশের অনেক আগে থেকে কমন ফিনোমিনান। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার যে কথাগুলো বলেছে সেগুলো বর্তমান সময়ে ছাত্ররা যে নতুন দল করছে সেই দলটা নিয়ে যে কোন্দল বেঁধেছে সেখানে অনেক কিছু স্পষ্ট হয়ে গিয়েছেন যে তিনি অনেক সত্য গোপন করেছেন। সেটা শেষ পর্যন্ত শুনলে আপনারা বুঝতে পারবেন, একদম A to Z সব কিছু তুলে ধরা হবে। সেখানে কি লুকিয়েছেন, কি গোপন করেছেন সব আপনারা জানতে পারবেন। ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভে ক্ষমতা গ্রহণের পর, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের প্রথম অনুষ্ঠানে আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে মাহফুজকে পরিচয় করিয়ে দেন। ডক্টর ইউনূস তখন বলেছিল জুলাই আন্দোলন ছিল ম্যাটিকুলাসলি ওয়েল ডিজাইন। ক্লিনটনকে সামনে রেখে বলেছিলেন এই আন্দোলনকে খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, এটি খুব গোছানো ছিল, এমনকি লোকজন জানতেন না কারা আন্দোলনে লিড করছেন। এরপর এটি নিয়ে বেশ হইচই পড়ার পরে এই বিষয়টি নিয়ে আর আলোচনা হয়নি এবং তিনি পরবর্তীতে বলেন আন্দোলনের সময় ছাত্রদের সাথে তার কোনো যোগাযোগ ছিল না। এক গণমাধ্যমের সাক্ষাৎকার হতে আমরা এটা জানতে পারি যে দাভোসের অনুষ্ঠানে এক সাক্ষাৎকারেও তিনি বলেন ছাত্রদের আমি চিনতাম না এবং তিনি যে সরকার প্রধান হতে যাচ্ছেন তাও তিনি জানতেন না। তিনি বলেন হঠাৎ বাংলাদেশ থেকে একটা ফোন পেলাম যে তিনি অর্থাৎ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন, আমরা চাই আপনি সরকার প্রধান হন। এটি একটি বড় চমক ছিল। এখানে ইউনূসের বক্তব্য হতে স্পষ্ট যে তিনি আন্দোলন সম্পর্কে জানেন না এবং তাকে শেখ হাসিনা চলে যাওয়ার আগ পর্যন্ত কেউ আপনার সরকার প্রধান হওয়ার প্রস্তাব দেয়নি বা তিনি এ ধরনের কোনো প্রস্তাব পাননি। কিন্তু সত্য বের হয়ে আসছে যখন ছাত্রদের নতুন দল গঠন নিয়ে ছাত্রদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাদা ছোড়াছুড়ি শুরু হয়। তা থেকে এটা স্পষ্ট হয় যে ডক্টর ইউনূস তার সাক্ষাৎকারে সত্য গোপন করেছেন। জাতীয় নাগরিক কমিটির সহ মুখপাত্র মোহাম্মদ হিজবুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার ব্যাপারে প্রথম রিস্ক করেন সাদিক কায়েম অর্থাৎ শিবিরের সভাপতি এবং সেটা আগস্টের 3 তারিখে। অন্যদিকে এই পোস্টের কমেন্টে উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন ইতিহাস বিকৃতি করেন না। তিনি সেখানে বেশ কিছু তথ্য দিয়েছেন। তথ্যের মধ্যে এরকম আছে ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ শুরু হয় 2রা আগস্ট। তিনি বলেন বদিউল আলম মজুমদারের মাধ্যমে ইউনূস স্যারের 2 সহকারী মঈন আহমেদ এবং সাব্বির ভাইয়ের বর্তমানে মাননীয় প্রধান উপদেষ্টার APSGর সাথে আমার যোগাযোগ হয়। বদিউল আলম মজুমদার এবং আলী রিয়াজ স্যারের সাথে যোগাযোগ হচ্ছিল ডিবি থেকে বের হওয়ার পর থেকে। 2, 3, 4, 5 তারিখ স্যারের সাথে আমার কথা হয়, যা নাহিদ ভাইকে অবগত করি। মানে আপনার ডক্টর ইউনূস স্যারের সাথে 2, 3, 4, 5 তারিখে আসিফ মাহমুদের কথা হয়েছে, সেটা নাহিদকে অর্থাৎ উপদেষ্টা নাহিদকে তিনি অবগত করান জানান। ডক্টর ইউনূস যার সাথে যোগাযোগের কথা বলেছেন আসিফ মাহমুদ হলো সেই ছাত্র, অথচ ডক্টর ইউনূস বলেন 5ই আগস্ট শিক্ষার্থীরা তাকে প্রথমে ফোন দেয়। SM শাহেদ ইবনের পোস্ট হতে জানা যায় ডক্টর ইউনূসের সাথে প্রথম যোগাযোগ করে সাদিক কায়েম 2-3 আগস্ট ইমেইল করার মাধ্যমে। এবার খোমেনি এহসান বলেন গত বছরের 8ই আগস্ট তিনি ফেসবুকে লেখেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি হয়েছিল 2রা আগস্ট অর্থাৎ পরের দিন শহীদ মিনারে 1 দফা ঘোষণা করার সময় এটা পাঠ করার কথা ছিল। অজ্ঞাত বা যে কোনো এক অজানা কারণে সেটা হয়ে ওঠেনি। ঘোষণাপত্রে উল্লেখ ছিল ডক্টর ইউনূস হবে রাষ্ট্রপতি, হাসিনার পতনের পর গঠিত হবে বিপ্লবী সরকার। খোমেনি 2025 সালের জানুয়ারিতে আর এক পোস্টে লেখেন ডক্টর ইউনূস 5ই আগস্টের অনেক আগেই সরকার প্রধান হওয়ার সম্মতি দেন। অনেক আগেই উনি বলছে গুম সার্ভাইভার হিসাবে আশিকের সাথে আমেরিকার অ্যাম্বাসির মানবাধিকার বিভাগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তার সাথে দেশি বিদেশি মানবাধিকার সংস্থা, NGO, সাংবাদিক ও কূটনীতিকদের গভীর সম্পর্ক হয়। চট্টগ্রামের সন্তান হয়, মানে এই আশিক চট্টগ্রামের সন্তান হয়
ডক্টর ইউনূসের সাথে আশিকের অনেক আগে থেকেই ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। শেষের দিকে ডক্টর ইউনূস নিজে ছাত্রদল নেতা আশিকের সাথে যোগাযোগ করে আপডেট নেন। ছাত্রদল নেতা সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির সাথে ডাক্তার আক্তার মানে নাগরিক কমিটির আক্তার ও আসিফ মাহমুদের যোগাযোগ করে দেন। সাবেক শিবির নেতা মোহাম্মদ ইশরাক এক পোস্টে দাবি করেছেন ডক্টর ইউনূসকে যে সরকার প্রদান করার প্রস্তাব তা মাহফুজ আলম বিরোধিতা করেছিলেন। অপরদিকে হান্নান মাসুদ লেখেন, আন্দোলন চলাকালীন মুশফিকুল ফজল আনসারি ভাইয়ের মাধ্যমে সর্বপ্রথম 1 আগস্ট সন্ধ্যায় ডক্টর ইউনূসের কাছ থেকে প্রথম মেসেজ পায়। এরপরে দেখেন অনুসন্ধানে আরও জানা যাচ্ছে প্রোটেক্ট ইউনূস মানে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন মামলায় জর্জরিত হয়ে গেলেন বা বাংলাদেশে ওনাকে নিয়ে টানাহাসড়া শুরু হলো বা সরকার ওনার নামে বিভিন্ন মামলা দিয়ে ওনাকে হ্যারাস করা শুরু করলো বা ওনাকে কোর্টে বারবার দাঁড় করা ছিল, তখন প্রোটেক্ট ইউনূস নামে একটা ওয়েবসাইট পেজ খোলা হয়। তখন ওই ওয়েবসাইট পেজে উনি বলছে যে একাধিক মামলায় জর্জরিত, তখন জুলাই আন্দোলনে একাধিক বিষয়ে পোস্ট করা হতো এই ওয়েব পেজে বা ওয়েবসাইটে। 25শে জুলাই এই ওয়েবসাইটে পোস্ট করা এক স্টোরিতে বলা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি গভীর সংকটের দিকে যাচ্ছে। ডক্টর ইউনূস বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বেগ জানাতে কোন কোন দূতাবাসে আর কোন কোন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে লিখেছেন তার উল্লেখ আছে এখানে। 1 আগস্ট আর একটি স্টোরিতে বলা হয় ডক্টর ইউনূস ধারাবাহিকভাবে গণহত্যার বিরুদ্ধে বলে যাচ্ছেন এবং এই পরিস্থিতিতে যে ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তাতে বাংলাদেশের অর্থনীতি সংকটের মুখে পড়বে। এবং ডক্টর ইউনূস সরকার প্রধান হওয়ার পর এই একই ওয়েবসাইট হতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ সাহায্যের জন্য পোস্ট করা হয়। ডক্টর ইউনূস আন্দোলনের সময় পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি জানতেন। 2024 সালে 26শে জুলাই দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে নিরীহ জনগণকে হত্যা করার জন্য তিনি সরাসরি বাংলাদেশি সেনাবাহিনীকে দায়ী করেছিলেন এবং আন্তর্জাতিক সহায়তা চেয়েছিলেন। জুলাই আন্দোলনের ছাত্রদের জন্য চাওয়ায় আন্তর্জাতিক সাহায্যে কাজ হয়েছিল। দেশের অভ্যন্তরে থাকা বিদেশি কোনো সংস্থা ছাত্রদের সাহায্য করেছিল, যেমন সেটা আপনি হান্নান মাসুদকে সাহায্য করে আশ্রয় দেওয়া বা আরও ওরা যতজন পোস্ট করেছে তারা কোথাও না কোথাও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বিভিন্ন মহল ব্যক্তিত্বের বাড়িতে তারা আশ্রয় নিয়েছিল, এমন তথ্য ছাত্রদের পোস্ট থেকে পাওয়া যাচ্ছে। বিভিন্ন এম্বাসি ছাত্র সমন্বয়কদের আশ্রয় দিয়েছিল, সমন্বয়কদের পোস্ট সেটা উঠে এসেছে। এখন এই বক্তব্য থেকে এটা স্পষ্ট বা এই তথ্যগুলো থেকে এটা স্পষ্ট ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক আগে থেকে সম্মত ছিল দেশের প্রধান হবেন। যখন তিনি জুলাই মামলার হয়রানি হচ্ছিলেন বা মামলার বারবার তাকে হাজিরা দেওয়া হচ্ছিল এবং যখন তিনি দেখলেন যে নিশ্চিত তিনি একটা বিপদ মধ্যে পড়ে যাবেন বা তাকে জরিমানা দিতে হবে বা তাকে জেল হাজতে হতেও পারে, এজন্য উনি একবার একটা বক্তব্যে বলেই ফেলেছিলেন যে কারাগার থেকে কিভাবে তিনি কারাগার যাওয়া থেকে তিনি কিভাবে সরকার প্রধান হলেন। একথাও তিনি বলেছেন যে আমার তো থাকার কথা কারাগারে, আমি কিভাবে সরকার প্রধান হলাম। এই কথাগুলো তিনি বলেছেন। এখন ওইখানে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটা মেটিকুলাস ওয়েল প্ল্যান ডিজাইন ছিল এবং সেখানে বদিউল আলম, মুশফিকুল ফজল আনসারি সহ আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে জড়িয়ে ছিল। তারা প্ল্যান করেই এটা করেছে। সুতরাং সত্য তো কখনো চাপা থাকে না, সত্য প্রকাশিত হয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।